রাষ্ট্রীয় মদদে বাড়িঘর ভাঙছে, ঐতিহাসিক ৩২ ভেঙে দিয়েছে। ঐতিহাসিক ৩২টা শুধু বঙ্গবন্ধুর বাসভবন ছিল? এটা ছিল একটা জাদুঘর, এটা ছিল মুক্তির সমস্ত কিছুর একটা অংশ। এটা ভাঙার পর পর পাকিস্তান স্ট্যাটাস দিয়েছে, পাকিস্তানের ডিফেন্স নামে যেই টুইটার আছে টুইট করেছে, ফেসবুকে লিখেছে যে সেই ট্রেইটরদের সর্বশেষ আস্তানা ভেঙে দিয়েছি। এই ছাত্রদের, এই যে ছাত্র নামের এই জঙ্গিদের, এদের তো কোনো ধরনের ওই ব্রাঞ্চ গুলো নাই, ওই ধরনের পলিটিক্যাল যে আমি কি বলবো যে গাঁথুনি শুড বি এ গুড ওয়ার্ড, ওদের কোনো পলিটিক্যাল গাঁথুনি নাই। তো আপনি একটা জঙ্গি হামলা করে, আপনি একটা দেশ দখল করে, আপনি উড়ে এসে জুড়ে বসে আপনি একটা কিংস পার্টি বানাবেন। সেই পার্টি বানানোর পরে আপনি একে ধরতে হবে, তাকে মারতে হবে। ৩২ নম্বরের মতো ঐতিহাসিক বাড়ি আপনি ভেঙে দিয়েছেন, মানে কল্পনাতীত সব ঘটনা। আপনি বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে যাবেন, আপনি এইটার হুমকি দেন, সেইটার হুমকি দেন, প্রতিদিন বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বিএনপি কে এই করবে, বিএনপি এই করেছে সেই করেছে, আপনি প্রত্যেকের গলা চাপ দিয়ে ধরছেন। সুতরাং আমি এদের কোনো ভবিষ্যৎই দেখি। এগুলো হচ্ছে অনেকটা ধরেন মুক্তিযুদ্ধের সময় ওই শান্তি কমিটি, তারপরে হচ্ছে যে রাজাকার, আল বদর, আল শামস, শাহিন ফৌজ, এদের কোনো ভবিষ্যৎ ছিল? এরা মুক্তিযুদ্ধের ৯ মাস মনে করেছে যে এই দেশ তো আমরাই, পাকিস্তানি থাকবে, হাত মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান বলতো না। এখন তাদের এই বৈষম্য বিরোধী থেকে আপনার অনেক ছোট ছোট উপদল আছে, যেমন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন বের করেছে, ইনকেলাব পার্টি আছে, ইনকেলাব জিন্দাবাদ বলে দেখি, নানান ধরনের এগুলো আছে। মানে বিহারি, চৈনিক বাম, এরা সব একত্রিত হয়ে নানান রকমের। আজকে দেখলাম যে বৈষম্য বিরোধীর আবার আরেকটা পার্টি হয়েছে, স্টুডেন্ট ফার্স্ট। আবু বকর মজুমদার নামে এক ছেলে ছিল, সে আরেকটা পার্টি করেছে, যে ওর নাম যেন কি, আব্দুল কাদের, ওদের আরেক সমন্বয়ক আছে, তাকে নিয়ে। সুতরাং এদের আমি কোনো, মানে এদের তো আসলে ধরেন ওইভাবে রাজনৈতিক প্রজ্ঞা নাই। রাজনৈতিক প্রজ্ঞাটা কি, বাংলাদেশের রাজনীতি একটু ডিফারেন্ট রাজনীতি আমার কাছে মনে হয়। এখানে এন্ড অফ দ্য ডেতে আওয়ামী লীগ এবং বিএনপি কে বিট করা যে কোনো দলের জন্য একটু টাফ। এই কারণে, কারণ আওয়ামী লীগ তো একটা স্থায়ী দল, একটা দীর্ঘ লম্বা সময়ের। বিএনপি আওয়ামী লীগের অনেক পরে এসছে যদিও, তারপরও বাংলাদেশে তাদের একটা অবস্থান হয়েছে। আওয়ামী লীগের থেকে যদিও তাদের ভোটের রেশিও কম, একটা সুইঙ্গার ভোটার যারা আছে তারা প্রতি বছরই ইলেকশনের সময় নির্ধারণ করে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না। আদারওয়াইজ বিএনপির একটা ভোট তো আছে, ভোট ব্যাংক তো আছে, স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত দল। কিন্তু প্রসঙ্গটা এইটা না। প্রসঙ্গটা হলো যে আপনি যদি মহল্লায়, পাড়া, এলাকায়, ইউনিটে, ইউনিয়নে, মহকুমা যেখানে যান, আপনি বিএনপি আওয়ামী লীগ পাবেন। সেখানে লেখা আছে যে সমস্ত ইনস্টিটিউশন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো যেই দাবি তুলে তারা এই আন্দোলন করেছে, নিজেদের দাবি মানছে না। তো একটা সাধারণ জনতা প্রশ্ন উঠাক যে ভাই, আপনারা যে 9 দফাতে লিখলেন যে বাংলাদেশের সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাহলে আপনারা ছাত্র রাজনীতি কিভাবে করেন? এই যে আয় রাজুতে আয় বলছেন, এটা তো ছাত্র রাজনীতি করতেই বলছেন। আপনার মাথায় প্রশ্ন আসে না? আপনি তো কানাডাতে থাকেন, আমি তো ইংল্যান্ডে থাকি। এইখানকার ইউনিভার্সিটির ছেলেপেলেরা এই সারাদিন এই রাজুতে আয়, তারপরে অমুক বাড়ি ভাঙা, তমুক, মানে আপনি কি কখনো দেখেছেন যে এই পশ্চিমা বিশ্বগুলোতে ছাত্ররা কারো বাড়ি ভাঙতে যায়? পড়ালেখা, সেমিস্টার, এদের কোনো পড়ালেখা নাই, এদের কোনো সেমিস্টার, তারপরে ক্লাস টেস্ট, তারপরে এদের কোনো পড়ালেখাও কি করতে হয় না? আবার পাশও করে, মানে আমি ঠিক বুঝি না যে সারাটা বছর ধরে এরা এইসব করে বেড়াচ্ছে, পড়াশোনা করে কখন? হিজবুত তাহরিরকে ইউ ক্যান নট অ্যাভয়েড দেম। আসলে এদেরকে নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। এবং এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ক্ষেত্রে এদের একটা, মানে ভালো একটা ভূমিকা ছিল। সেখানে আইএস এর পতাকা, তাদের যে উদ্যম, সেখানে ভাঙছে, আয়নাঘর আছে বলে নোংরামো করা, এবং বুয়েটটা পুরা দখল করে ফেলেছে। এবং এই সমন্বয়কদের মধ্যে একটা হিউজ অংশ এই হিজবুত তাহরির সমর্থক। এটা কিন্তু দেখার। তো এই যে এই জঙ্গিরা, এই মৌলবাদীরা এগুলো জানে না, তাদের এগুলো নিয়ে কোনো পড়ালেখা নাই। তাদের একটাই কথা, এইটা বন্ধ করে দাও, ওইটা বন্ধ করে দাও, সবাইকে ঘরে আটকে রাখো, সবাইকে তুমি পড়ালেখা বন্ধ করে দাও, নারীদেরকে জন্মের পরেই বিয়ে দিয়ে দাও। মানে এই জিনিসগুলো তারা চায়। 5টা বিয়ে করো, 6টা বিয়ে করো, যত পারো বিয়ে করো, যত পারো তুমি ঘরে বন্দি করে রাখো।
হ্যাঁ, টাকনুর উপরে শার্ট পরো, প্যান্ট পরো, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, যেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ম্যানেজার হিসেবে পাঠিয়েছে। অথচ প্রত্যেকটা মানুষ তার স্রষ্টার কাছে পার্সোনালি জবাবদিহি করবে। ওগুলো আলাদা আলোচনা, আমি সেসব আলোচনাতে যাচ্ছি না। আমি নিজে একজন প্র্যাকটিসিং মুসলিম। আমি হয়তোবা খুব ভালো মুসলিম বলা যেতে পারে কিনা, কোনো মানুষই হয়তোবা দাবি করতে পারেন না তিনি ভালো মুসলিম, কারণ একমাত্র আল্লাহ জানবেন যে কে ভালো মুসলিম আর কে খারাপ মুসলিম। কিন্তু আমি ধর্ম পালন করি, আমি আমার নিজের মতো করে ধর্ম পালন করবার চেষ্টা করি। কিন্তু প্রশ্নটা এইটা না যে এই যে উগ্রবাদিতা, এই যে একটা মানুষকে বাধ্য করা, একটা মানুষকে জোর করা, ঠেসে ধরা, এই জিনিসটা, এই যে বসন্ত উৎসব বন্ধ করে দিল, কেন দিল? এই যে আপনার একটা দোকানে আপনার প্রকাশ্যে কন্ডম বিক্রি করা যাবে না, দেখলাম একটা দোকান ফার্মেসি ভাঙচুর করলো। এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র এরা আছে, এরা ভাঙচুর করলো, নিজেদেরকে এত কিছু স্টুডেন্ট পরিচয় দিচ্ছে তারা। আপনি ভাবতে পারেন যে একটা সুস্থ সমাজ, একটা জন্ম নিরোধক একটা বিষয়, কে কন্ডম ব্যবহার করবে আর কে করবে না, কে ন্যাপকিন ব্যবহার করবে কে ন্যাপকিন ব্যবহার করবে না, কে বসন্ত উৎসব পালন করবে কে করবে না, এইটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝবেন এই রাজাকারের বাচ্চা কে? সে ইসলামী ব্যাংকের প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম করে, সে গণজাগরণ মঞ্চের মধ্যে ঝামেলা তৈরি করে। এই সাইকোপ্যাথ কে? হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেদিন বলবে যে নিজুম ভাই আপনি ঠিক বলতেছেন না, সেদিন বুঝবো ঠিক বলতেছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলুক তো, এই দলটার জন্য আমরা তো অসংখ্য মানুষ পরিশ্রম করছে, তার মধ্যে আমি ছোট্ট একটা বালুকণা মাত্র। আমার পিছনে কেন লেগেছে? নাহিদ রেন্সের পিছনে লেগেছে। নাহিদ দিনের পর দিন এই দলের জন্য কাজ করেছে, দিনের পর দিন। নাহিদের সাথে অন্য অনেকের সম্পর্ক খারাপ হতে পারে, এটা হতে পারে, কিন্তু নাহিদ তো আওয়ামী লীগের জন্য কাজ করেছে। সে নাহিদকে ছাড়েনি। নাহিদ আমাদেরও কত ছোট একটা ছেলে, মানে কাউকে ছাড়বে না, সে কাউকে ছাড়বে না। কারণ কি জানেন? ওর জীবনে কোনো কিছু পাওয়া হয় নাই। দেখবেন খালি বলে যে আমি বিতর্ক করেছি, এখন মন ইচ্ছা করে বলতে যে অনেক বড় জিনিস ছিঁড়ে ফেলছে। পড়ালেখা করেছে, নিজেকে ডাক্তার বলে, ডাক্তারি প্র্যাকটিস বাদ দিয়ে করেছে ঝুট কাপড়ের ব্যবসা, এখন এসেছে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে টকশোর ভিতরে নোংরামো করার জন্য। ওর বয়স আর আমার বয়স যায়? সে পাশ করেছে কোন 80 সাল না 82 সালে, আমি পাশ করেছি কবে? যায় ওর সাথে আমার? জাহাঙ্গীর সাহেবের রাজনৈতিক প্রতিপক্ষ আপনি হতে পারেন, জাহাঙ্গীর সাহেবকে আপনি অপছন্দ করতে পারেন, পলিটিক্যাল নেতা, পছন্দ অপছন্দ থাকবেই, কিন্তু একটা মানুষকে যিনি ভিকটিম তাকে আপনি অ্যাটাকার বানিয়ে দিলেন। মানে অদ্ভুত একটা ব্যাপার না? তিনি বলেছেন দেখেন ভাই, আওয়ামী লীগের সাথেও তো আমার অনেক প্রবলেম ছিল, আওয়ামী লীগ আমলে আমাকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে আমি বহিষ্কৃত, তখন তো ভাই আমি আওয়ামী লীগেরও কেউ না, তারপরেও আমার দলের সভানেত্রীর প্রতি আমার আনুগত্য আছে, দলের প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে, আমার দলের প্রতি টানও আছে। সো আমাকে বের করেছে, সেটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত, ওগুলো আমি ডিল করছি। কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমি তো কোনো ভাই অন্যায় করিনি। আমি আমার ছেলে পেলেদেরকে সাথে নিয়ে ঢাকায় যাচ্ছিলাম, ঢাকা যাওয়ার পথে ওইখানে ছেলেদের পেলেদেরকে দেখে একসাথে দাঁড়ালাম, সেলফি তুললাম, কথাবার্তা বললাম, হ্যান্ডশেক করলাম, চলে যাব। ওই সময় গুলি শুরু হলো, মাথায় ইট পড়া শুরু হলো। মানে আমি যে স্টোরিটা বললাম, আপনারা সেখানে ওই চৌরাস্তা যে জায়গাতে আলাপ করেছে সিসিটিভি ফুটেজটা দেখেন। আমি তো 100% সে কনফিডেন্ট নিয়ে বলছে, বলে ভাই আমি নৈরাজ্য যে করবো সে সুযোগ পেলাম কোথায় বলেন? করার চান্সটা পেলাম কোথায়? যদি আমি করতেও চাইতাম, মানে উনি বলছেন উনি করেনই নাই, বলে আমাকে তো একটা ভাই করতে হবে, দেন আপনি আমাকে বলবেন। সুতরাং একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আছি আমরা। এই রিপোর্টটা যদি কোনো মানুষ পড়েন, তাহলে তার প্রথম প্রশ্ন এখন আসবে, আচ্ছা জামাত শিবির দাবি করছে যে এই রিপোর্টটা তারা হেল্প করেছে, এবং তারা এটা বলেছে যে স্টেক হোল্ডারদের ভাষ্য নিয়েছে। এখন এই স্টেক হোল্ডার কারা? ওই জামাত বলছে, জামাত শিবির, বিএনপি, এই বৈষম্যের ছেলেপেলেরা, হিজবুত তাহরির, তারপরে হচ্ছে যে বাম দলগুলো আছে, জোনাই সাকি আছে, তারপরে হলো যে এই গণ অধিকার পরিষদ, যেগুলো ধরেন 5-10টা ভোটও নাই বিএনপি ছাড়া। জামাতের হয়তো বা কিছু ভোট আছে, বিএনপি কিছু ভোট আছে, বাকিগুলো কোনো ভোটই নেই। সো এরা আপনার জাতিসংঘের কাছে রিপোর্ট দিচ্ছে, বলছে কার সাথে আলাপ করেছে? এই যে পুলিশ হাজার হাজার পুলিশ মারলো, একটা ছবি এই রিপোর্টের ভিতরে নাই। আমি এই রিপোর্টটা পড়েছি, এই রিপোর্টটা পড়ার পরে যেমন আমি আপনাকে বলতে পারি, এটা 66 নাম্বার প্যারাটাকে আমি রেফার করতে পারি।
66 নম্বর প্যারা, আমি আপনাকে ছোট ছোট কাহিনী বলে 13 নম্বর পেজে যদি কেউ যায় আর কি, তাহলে সে দেখবে সেখানে বলছে যে আবু সাইদের মামলাটা কিন্তু এখন পেন্ডিং, এটা কিন্তু কোর্টে এটার মামলা চলছে, এটা তদন্ত রিপোর্ট পরে হবে। আবু সাইদের এই ঘটনাটাতে বলছে যে আবু সাইদকে শটগান দিয়ে গুলি করে মারা হয়েছে। তো জাতিসংঘ যদি কোর্ট হয়ে যায়, জাতিসংঘ যদি রায় দিয়ে দেয়, তাহলে কোর্ট কি করবে? আপনি আমাকে এই কথাটা বলেন। এখানে বলছে যে despite not posing an imminent threat, মানে বলছে যে আবু সাইদকে শটগানের গুলিতে হত্যা করা হয়েছে যদিও সে কোনো ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়নি। অথচ আমরা ভিডিওতে কি দেখলাম যে আবু সাইদ একটা বিরাট লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশকে মারছে, তাই না? এটা আমরা দেখলাম না? আলটিমেটলি ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো যে জামাত শিবির যখন বলছে যে এই রিপোর্ট আমরাই লিখেছি, আমরাই এটার হেল্প করেছি, তখন তো মনে হয় আপনার সমস্ত আলোচনা অর্থহীন। এই রিপোর্টের আসলে কোনো ধরনের, আমি অন্তত পক্ষে এইটার কোনো ধরনের এফেক্ট আমি লিগাল সাইডে দেখতে পারি না। বাংলাদেশের যারা কোর্ট আছে তারা তো ধরেন ওইখানে আমাদের পক্ষে লয়ারকেই দাঁড়াতে দেয় না। আমরা এখন পর্যন্ত জানি না আমাদের চার্জে কি আসছে, এখনো পর্যন্ত সভানেত্রী জানেই না তার বিরুদ্ধে কয়টা মামলা, কি অভিযোগ, ওনার কাছে কাগজপত্রই আসে নাই। মানে উইদাউট কমিউনিকেশন আপনি একটা মানুষের বিচার করে ফেলছেন, তাকে লয়ারকে দাঁড়াতে দিচ্ছেন না, লয়ারের বিরুদ্ধে আপনি মামলা করছেন, যে লয়ার দাঁড়াচ্ছে তার বিরুদ্ধেই মামলা, মার্ডার কেস। তো আমি যদি কারো পক্ষে দাঁড়াই, আমার নামে যদি আপনি মার্ডার কেস দেন, তাহলে আপনি আসলে কি আশা করতে পারেন? আমি একজন ধরেন বক্তা, টিভিতে কথা বলি, বুদ্ধিজীবী ক্যাটাগরিতে আমাকে ধরেন আপনি ফেলতে পারেন, আপনি যদি আমার ক্যাটাগরি ভাবেন, একটা পেশাজীবী হিসেবে ধরতে পারেন আমাকে। আমি রাজনৈতিক বিশ্লেষণ করি, আমার 5টা বই যেহেতু আছে, আপনি আমাকে ছোটখাটো একটা লেখকও বলতে পারেন। তো আমি আমার আম্মার চিকিৎসার জন্য চেন্নাইতে আমার নামে মামলা দিয়ে বসে আছে। আমি কি করেছি? আমার অপরাধ, আমি নাকি আপনার ওই মিরপুর 10 নম্বরে নাকি আমি অস্ত্র সহ গুলি করতে গেছি। ভাই আমি চেন্নাই থেকে মিরপুরে গুলিটা করবো কেমনে? মানে স্ট্রং অ্যালিবাই ডিফেন্স আছে আমার, এরপরও আমি অভিযুক্ত। ফাঁসি দিবে, একতরফা বিচার করে ফাঁসি দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আবার বলছে পারলে দেশে আয়। সো এই রিপোর্ট, এটা একটা ট্র্যাশ। লেখা আছে ইনসাইটেড ভায়োলেন্স বাই আর্মড আওয়ামী লীগ সাপোর্টার্স। দেখেন, আর্মড আওয়ামী লীগ সাপোর্টারকে নিয়ে আলাদা করে প্যারা লিখেছে। তাহলে বৈষম্য বিরোধী যারা, তারা কোনো ধরনের নৈরাজ্য করেনি, এনআরকি করেনি, তারা ভাঙচুর করেনি, তারা পুলিশকে মারেনি। চৌধুরী নাফিস মোহাম্মদ আলম নামে একটা ছেলে ডয়চে ভেলে যার সাক্ষাৎকার নিয়েছিল, সে নাকি র্যাবের মাধ্যমে অত্যাচারিত হয়েছে, টর্চার হয়েছে। যেই ছেলেটার 146 জিবি পর্ন উদ্ধার করেছে র্যাব, যার অনেকগুলো আমরা তখন দেখতে পেয়েছি, আমার কাছে প্রচুর এভিডেন্স ছিল, মেয়েদেরকে কিভাবে ধরে নিয়ে এসে টর্চার করে, কিভাবে সে মাদক বিক্রি করে। সেই ছেলেটা ফেসবুকে একটা বিশাল ছবি দিয়ে তার রিভলভার দিয়ে দেখেছে, এই রিভলভার দিয়ে সে কিভাবে গুলি করেছে, এই রিভলভার দিয়ে সে কিভাবে পুলিশকে গুলি করেছে। এনায়েতপুরের 13টা পুলিশকে পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন পুলিশ ফাঁড়ি পুড়িয়েছে। সেগুলো নিয়ে একটা কথা এখানে নাই, মানে দীর্ঘ কোনো বিশ্লেষণই নাই। দায়সারা গোছের বলছে কি যে হ্যাঁ হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে, যদিও যারা অ্যাটাক করেছে তাদেরকে বিএনপি জামাতের কথা বলা হলেও তাদের আইডেন্টিটি নিশ্চিত নয়, মানে আবার এক্সক্লুশন ক্লজ লাগিয়ে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আবার এইসব এক্সক্লুশন ক্লজ নাই, আওয়ামী লীগের লোকেরাই মেরেছে, আওয়ামী লীগের লোকেরাই করেছে, এগুলোই বলছে। তো বিএনপি আর জামাতের কথা আসলে তাদের আইডেন্টিটি নিশ্চিত নয়। রাষ্ট্রের উপরে আপনি আজকে আমার কথা হয়েছে আমাদের তৎকালীন র্যাবের মহাপরিচালক সাহেবের সাথে আমার কথা হয়েছে। তো তিনি আমাকে একটা কথা বললেন যে দেখেন ভাই, তিনি কিন্তু পেশাতে একজন, তিনি নিজেও আইনজীবী, ব্যারিস্টার। তিনি আমাকে বললেন যে ভাই আমার উপরে গুলি করছে, আমার অফিস পুড়িয়ে দিচ্ছে, আমি কিছু করতে পারবো না, কি কথা? তা আমার উপরে অ্যাটাক আসছে, আমাকে গুলি করছে, আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে, আমার থানা পোড়াতে আসছে, আমাকে ইট পাটকেল শুধু মেরেছে, আমাকে গুলি করেছে, তো আমি তাদেরকে পাল্টা আঘাত করতে পারবো না? আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব অ্যাট স্টেক। এই যে আপনার
এই যে যারা প্রাথমিক বিদ্যালয়ের যে টিচাররা রাস্তায় নেমেছে তাদের উপরে কি অত্যাচারটা করেছে দেখেছেন, কি লাঠিপেটা করেছে। মুক্তিযোদ্ধা সেখানে অনেক আপনার লোকরা ছিল, শিক্ষকরা ছিল, বৃদ্ধ শিক্ষকরা ছিল, যারা মুক্তিযোদ্ধাও অনেকে ছিলেন, এসেছেন, মেরেছে। মুক্তিযোদ্ধাদেরকে মারছে, মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন ভেঙে দেওয়া হচ্ছে।